আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। প্রস্তাবিত বাজেট ভাবনার কেন্দ্রে মানুষ, সংসদে ৪৬,৫১৬ কোটি টাকার সম্পূরক বাজেট পাস। দেশ ডিজিটাল হয়েছে বলেই করোনায় সেবা দেয়া যাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী। হাল না ছাড়ার আহ্বান। ১০০তম দিনে আক্রান্ত ৯০,০০০ ছাড়ালো। হাসপাতালে অবহেলায় মৃত্যু ফৌজদারি অপরাধ, বলছে হাইকোর্ট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১শে সংবাদে। আপনাদের সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংসদে ২০১৯-২০ অর্থ বছরের সম্পূরক বাজেট পাশ হয়েছে। সংশোধিত বাজেটের আকার ৫,০১,৫৭৭ কোটি টাকা। এ সময় আলোচনায় অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেন, প্রস্তাবিত বাজেটে মানুষকে ভাবনার কেন্দ্রে রাখা হয়েছে। এই মানবিক বাজেটকে অর্থনীতি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। ২০১৯-২০ অর্থ বছরের মূল বাজেট পর্যালোচনায় দেখা যাচ্ছে ৬২ মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে নিট বরাদ্দ ছিল ৫,২৩,১৯০ কোটি টাকা। এর মধ্যে ২৬টির খরচ বেড়েছে ৪৬,৫১৬ কোটি ১১ লাখ টাকা, কমেছে ৩৫টির ১৮,০৩,০৫৩ কোটি ৯৭ লাখ টাকা। ব্যাখ্যামূলক স্মারক সহ মঞ্জুরি দাবি একটু পরে ২১,৬১৩ কোটি টাকা সার্বিকভাবে হ্রাস পেয়ে সংশোধিত বাজেটে বরাদ্দের নিট পরিমাণ দাঁড়িয়েছে ৫,০১,৫৭৭ কোটি টাকা। এই সংক্রমণ, এই করোনা ভাইরাস থেকে তাদেরকে যতটা আমাদের চেষ্টা থাকবে তাদের রক্ষা করা। এই সম্পূরক বাজেট নিয়েই সোমবার আলোচনা শুরু হয় সংসদ অধিবেশনে। বরাদ্দ হ্রাস করা হয়েছে ৩৫টি, বা কোনো পরিবর্তন হয়নি একটি। ২৪টি মঞ্জুরি দাবি সংশ্লিষ্ট সংসদদের আলোচনার জন্য প্রস্তাব দেন স্পিকার। উত্থাপিত মঞ্জুরি দাবিটির পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে পারবেন। দাবিগুলো উত্থাপন করেন প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রী প্রস্তাব করছি যে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ খাতে ২০২০ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বছরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন বা উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে ৫৩,৩৪,০০,০০০ টাকা মঞ্জুর করা হোক। এরপর সবগুলো দাবি বিনা বিরোধিতায় পাশ হয়ে যায়। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। পরে সমাপ্য অর্থ বছরে মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ অনুমোদন ও নির্দিষ্টকরণে ৩টি বিল এবং সম্পূরক বিল উত্থাপন করেন অর্থমন্ত্রী। সমাপ্য অর্থ বছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে আনিত বিলটি নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২০ এই মহান সংসদে পাশ করা হোক। অর্থমন্ত্রীর প্রস্তাব সর্বসম্মতিতে কণ্ঠভোটে পাশ হয়। নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২০ সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব নির্দিষ্টকরণ সম্পূরক বিল ২০২০ সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হলো। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। দেশ ডিজিটাল হয়েছে বলেই করোনাকালে মানুষের সেবা দেয়া যাচ্ছে, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা করোনা সংকটে স্থবির হয়ে গেছে। তাই এই সংকটেও হাল না ছাড়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এসএসএফ সদস্যরা যুক্ত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হল থেকে। করোনা সংকটে এই দূরত্ব, তবে প্রধানমন্ত্রী তার দিক নির্দেশনামূলক বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের সুফল তুলে ধরেন। ডিজিটাল করেছিলাম বলে আজকে করোনা নামে যে একটা ভাইরাস সারা বিশ্বকে আজকে একেবারে স্থবির করে দিয়েছে, তারপরেও আমরা আমাদের দেশের মানুষের সেবা করতে পারছি। সরকারের টানা ৩ মেয়াদের সাফল্যের দাবিদার জনগণ। একথা উল্লেখ করে করোনার নেতিবাচক প্রভাব মোকাবেলায় সাহস দেন বঙ্গবন্ধু কন্যা। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে।
কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো মুহূর্তে যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যু ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের একটা অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেজন্য আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে। তুলে ধরেন সাম্প্রতিক বাস্তবতা। এই শোকের মধ্য দিয়েই এগিয়ে যাবার তাগিদ দেন তিনি। কারণ জীবন মৃত্যু খুব পাশাপাশি, আমরা একদিকে যেমন মৃত্যুর খবর পাই, আবার অন্যদিকে অন্য কর্মসূচিও করতে হয়, এটাই আমাদের জীবন। কারণ আজকেও গতকালকেও আমাদের একজন পার্টির সাবেক মেয়র সিলেটের মারা গেছে, কামরান। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ নিরাপত্তা বাহিনীকে আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সুন্দরবন রক্ষায় উপকূলে সবুজ বেষ্টনী তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মুজিব বর্ষে দলের নেতাকর্মীদের অন্তত 3টি করে গাছ লাগানোর আহ্বান জানান। বলেন, নিজ জমি না থাকলে সড়কের দুপাশে গাছ লাগাতে হবে। পাশাপাশি বেশি করে ফলজ গাছ লাগানোর প্রতিও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আমাদের কৃষিমন্ত্রীকে বলেছে এবং সাবেক কৃষিমন্ত্রী তার সঙ্গে বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। এই কথা বলি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বৃক্ষরোপণ কর্মসূচি 1427 বাংলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের বিশেষ আয়োজন করোনা সংক্রমণের 100 দিন। করোনা শনাক্তের 100তম দিনে আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়িয়েছে। দেশের 58 পরীক্ষাগারের তথ্য সংগ্রহ করে 15,038টি নমুনা পরীক্ষায় 24 ঘন্টায় 3,099 জনের শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মারা গেছেন 38 জন। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। দেশে করোনা শনাক্তের 100তম দিন 8ই মার্চ থেকে ধাপে ধাপে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 90,000 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত বুলেটিনে শনাক্তের হার উল্লেখ করেছে 20.61%। একদিনে 38 জনের মৃত্যু নিয়ে এ পর্যন্ত কোভিড-19 প্রাণ হারিয়েছেন 1209 জন, যা শতকরা হার 1.33। নমুনা সংগ্রহ হয়েছে 15,733টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 15,038টি। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। অন্যদিকে হাসপাতাল ও বাড়িতে অবস্থানরত রোগী এবং উপসর্গহীনদের মধ্যে একদিনেই 15,297 জনের সুস্থতার খবরও দিয়েছে আইইডিসিআর। সুস্থতার হার 37.55%। শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকাভিত্তিক লকডাউনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় বুলেটিনে। সর্বশেষ সংযোজিত গাইডলাইনটি হলো কোভিড-19 সংক্রমণের ঝুঁকি বিবেচনায় জোন ভিত্তিক সংযমন ব্যবস্থা বাস্তবায়ন। জোন নিয়ে পেপার পত্রিকা যা আছে এই গাইডলাইন অনুযায়ী সেই জোন করা হয়েছে এবং এই গাইডলাইনেই আপনারা জানতে পারবেন যে কিভাবে জোন করা হয়েছে এবং জোনের কি ক্রাইটেরিয়া। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনাকালীন হাসপাতাল বা ক্লিনিকে আসা সাধারণ রোগীদের চিকিৎসা দিতে অবহেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, কোনো হাসপাতালে চিকিৎসা ছাড়া কেউ মারা গেলে তা হবে ফৌজদারি অপরাধ। এক রিট আদেশে অক্সিজেন সিলিন্ডারের দাম নির্ধারণ সহ 10 দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 11 মে দেশের সব হাসপাতাল ও ক্লিনিকে আসা রোগীদের ফেরত না পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে নির্দেশনা জারি করা হয়েছে তা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছেন আদালত। বিচারপতি এম এনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চে এ আদেশ দেন। এর আগে সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল থেকে সাধারণ রোগীদের ফিরিয়ে দেওয়ার বৈধতা নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 4 আইনজীবী।
গুরুতর অসুস্থ কোনো রোগী যদি চিকিৎসা সেবা না পেয়ে মারা যায় তাহলে সেটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে বিবেচনা করা হবে বলে আদালত জানিয়েছেন। অক্সিজেনের মূল্য নির্ধারণ করার জন্য ভোক্তা অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন যে অক্সিজেনের মূল্য নির্ধারণ করা হয়। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ৪৫টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এখনও সীমানা নির্ধারণ হয়নি। সীমানা নির্ধারণ হলে ৪৮ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। যেসব এলাকাতে ম্যাপিং আগে হবে সেই এলাকাতে আমরা আগে শুরু করতে পারবো এবং আমাদেরও কিন্তু মিনিমাম ৪৮ ঘন্টা কিন্তু সময় লাগবে প্রিপারেশনের জন্য। সুতরাং আমরা যত তাড়াতাড়ি আমাদেরকে জানাতে পারবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তত তাড়াতাড়ি আমরা আমাদের কাউন্সিলরদের সাথে বসে রেড জোন বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করব। করোনা সংক্রমণ রোধে রেড জোনে ১৬ থেকে ৩০ জুন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে বলা হয় ৩ মে থেকে যেভাবে সীমিত পরিসরে অফিস চলছিল সেভাবে গ্রিন জোনগুলোতে চলবে। তবে রেড জোনে সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং বসবাসকারী এসব দপ্তরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। আদেশে আরও বলা হয় সীমিত আকারে অফিস খোলা থাকার সময় ৩০ জুন পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। তবে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। শ্রদ্ধা ভালোবাসায় সিলেটের প্রথম মেয়র কামরানের চিরবিদায়, মায়ের কবরের পাশে দাফন। আবারও আমন্ত্রণ রাতের ২১-এর সংবাদে। ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন সিলেটের গণমানুষের নেতা ও সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদরুদ্দিন আহমদ কামরান। তার মরদেহ সিলেটে এসে পৌঁছালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সংক্রমণ বিধি মেনে জানাজা শেষে তাকে দাফন করা হয় মানিক পীর রহমতুল্লাহর গোরস্থানে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাসরিন। দুপুরে ঢাকা থেকে বদরুদ্দিন আহমদ কামরানের মরদেহ নেওয়া হয় সিলেটের মাছিমপুরে অবস্থিত তার বাসভবনে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা। উনি আমাদের ভাই ছিলেন না, বাবার সমতুল্য ছিলেন। ওনার জন্য আমরা কিচ্ছু করতে পারলাম না। তোমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো এই কথা বলে কালকে। অত্যন্ত উদার মিষ্টভাষী লোক ছিলেন। তিনি যে এমনভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এটা আমরা কল্পনা করতে পারিনি। এরপর জানাজা শেষে শহরে মানিক পীর রহমতুল্লাহর গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। কামরানের শূন্যতা কোনোভাবে পূরণ হওয়া নয় বলে জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। সিলেটবাসী অবশ্যই তার একজন জনপ্রিয় জনদরদি অকৃত্রিম বন্ধুকেই হারালো। আমি ক্ষতবিধ্বস্ত, আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমি তার সুস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ১৯৭২ সাল থেকে সিলেটে জনপ্রতিনিধি ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান। ৩ বারের পৌর কাউন্সিলর, ১ বার পৌরসভার মেয়র ও ২ বার সিটি মেয়র ছিলেন তিনি। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালনের পর ২ দফা কেন্দ্রীয় সদস্যের দায়িত্বও পালন করেছেন। কিছুদিন আগে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাকে প্রথমে সিলেটে, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ৬ জুন ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। সোমবার ভোরের দিকে সেখানে মারা যান তিনি। মুশফিকা নাজনীন, ২১ টেলিভিশন। সামাজিক দূরত্ব মানছে না কেউই, আর এ কারণেই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ৯৭% মানুষই মানছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে অনলাইন ব্রিফিংয়ে দুর্নীতি দমনে প্রধানমন্ত্রীর সদিচ্ছার প্রশংসাও করে টিআইবি। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। করোনা ভাইরাস প্রতিরোধের পরিকল্পনা ও কৌশল, চিকিৎসা ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এই অনলাইন ব্রিফিংয়ের আয়োজন। প্রতিবেদনে সরকারের ৭ দফা ইতিবাচক উদ্যোগের কথা উল্লেখ করা হয়। সংকট কাটিয়ে উঠতে ১৫ দফা সুপারিশও করা হয়। সংক্রমণ প্রতিরোধে সরকার ইতিমধ্যে বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। করোনা সংক্রমণ রোধে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ জরুরি বলে উল্লেখ করেছে টিআইবি। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সরঞ্জাম সরবরাহ সহ ল্যাব সুবিধা বাড়ানোর কথাও বলা হয়েছে প্রতিবেদনে। এই সংকট মোকাবেলায় যে কর্মযোগ্য বা যে উদ্যোগ গৃহীত হয়েছে সেগুলো আরো অধিকতর কার্যকর করে যেন সম্পাদিত হয়। সামাজিক দূরত্ব মানার উপরও গুরুত্ব আরোপ করা হয় প্রেস ব্রিফিংয়ে। আমাদের
আগের তুলনায় আরো বেশি আমরা সফল হব সরকারকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন করার জন্য এবং সেগুলোকে তার উপর ভিত্তি করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। টিআইবি মনে করে সবাইকে একযোগে কাজ করেই করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে হবে। আরো কার্যকর হবে, আরো স্বচ্ছতার সাথে ক্রয় খাতকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। মাল্টা চাষে সফলতা পেয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আয়ুব আলী, আর তার সাফল্যে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার যুবকেরা। কৃষি বিভাগ বলছে পুষ্টি চাহিদা মেটাতে সম্ভাবনাময় মাল্টা চাষ আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় অর্থনীতির চাকা সচলে সহায়ক হবে। নিচ্ছি বিরতি, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেইজিংয়ে তীব্র হতে পারে দ্বিতীয় দফার সংক্রমণ, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 4,35,000। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রস্তাবিত বাজেট ভাবনার কেন্দ্রে মানুষ, সংসদে 46,516 কোটি টাকার সম্পূরক বাজেট পাস। দেশ ডিজিটাল হয়েছে বলেই করোনার সেবা দেয়া যাচ্ছে, বললেন প্রধানমন্ত্রী, হাল না ছাড়ার আহ্বান। 100তম দিনে আক্রান্ত 90,000 ছাড়ালো, হাসপাতালে অবহেলায় মৃত্যু ফৌজদারি অপরাধ, বলছে হাইকোর্ট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।